এই কি করছো? আমাকে ছাড়ো, এসব কি? হ্যাঁ, কেন, তুমি কি বাচ্চা নাকি যে বুঝতে পারছো না আমি কি করছি? না আমি বুঝতে পারছি না, এখনই সরে যাও আমার উপর থেকে প্লিজ। একদম সরবো না আমি তোমার উপর থেকে। আজকে তো আমি বাসর করেই ছাড়বো। এই মেয়ে মাথা খারাপ হয়ে গিয়েছে। হ্যাঁ, আমার মাথা একেবারেই খারাপ হয়ে গিয়েছে। তাহলে আমার মাথা ঠিক করে দাও। লিজা নিহালের উপরে আরো ঝাঁপিয়ে পড়ল শক্ত করে। নিহাল ছেলে হয়ে লিজার শক্তির সাথে পেরে উঠছে না, যেন লিজা হিংস্র হয়ে উঠেছে। লিজা নিহালকে অনবরত কিস করছে। নিহাল এক পর্যায়ে একটু লিজাকে কন্ট্রোল করে তারপরে বলল, তুমি যে এটা করছো একেবারেই ঠিক না, বলে দিলাম। আমি যেটা করছি সেটা আমার স্বামীর সাথে করছি। এখানে ঠিক আর না ঠিকের কি আছে? ঠিক আছে, পরে কিন্তু এগুলো নিয়ে আফসোস কইরো না। এগুলো নিয়ে আফসোস করার মতো কিছুই নেই। এখন আমাকে একেবারে বিরক্ত করবে না। আমি এই মুহূর্তটা এনজয় করতে চাচ্ছি। নিহাল আর কিছুই বলল না। লিজা যেহেতু নিজের থেকেই তার এতটা কাছে এসেছে, তাই নিহাল আর কিছুই বলল না, আর বাধাও দিল না। লিজা যেটা চাচ্ছে সেটাই হয়ে গেল। লিজার বাবা মা কথা বলছে। কতদিন হয়ে গেল মেয়েটার বিয়ে হয়েছে, এবার ওদের বাচ্চা কাচ্চা নেওয়া উচিত কি বলো? আরে কি বলছো তুমি? বেশি দিনও তো হয়নি ওদের বিয়ের। আগে দুজন দুজনের সাথে সময় কাটিয়ে বুঝে উঠুক, তারপর না হয় বাচ্চা কাচ্চা। আমার মেয়েটাকে নিয়ে আমার অনেক চিন্তা হয়, কেননা একবার আমাদের কারণেই ওর জীবন প্রায় নষ্ট হয়ে গিয়েছিল। কি আর করার, আমরা কি আর বুঝেছিলাম ছেলে এরকম? তাহলে আমার মেয়েকে কখনই ওখানে বিয়ে দিতাম না। আমাদের অতিরিক্ত বাড়াবাড়ির কারণে আমার মেয়ের আজকে ডিভোর্স শুনতে হয়। যাই হোক, এখন নতুন করে বিয়ে হয়েছে, ওরা সুখে থাকুক, আমি এটাই চাই। আগের কথা চিন্তা করে শুধু শুধু মাথা নষ্ট করে লাভ নেই। নিহাল মাত্রই বিদেশ থেকে এসেছিল। তোমার বোন যদি সময় মতো লিজাকে নিজের ছেলের বউ না বানাতো, তাহলে আমাদের মান সম্মান আরো নষ্ট হয়ে যেত। আপা, অনেক আগেই বলেছিলাম লিজাকে বাসার মধ্যেই বিয়ে দেওয়ার কথা। নিজেদের মধ্যে কোনো আত্মীয় করতে চাইনি, এজন্য আগ বাড়াইনি কখনো। কি বলছো তুমি এটা? আমি আগে তো জানতাম না যে আপা নিহালের জন্য লিজার কথা বলেছিল। আমার বলাটা প্রয়োজন মনে করি নাই, যেহেতু আমার মেয়েকে এখানে বিয়ে দেওয়ার কোনো সিদ্ধান্তই আমি নেইনি, সেজন্য আর জানাই নাই। তারপরেও আমাদের একবার জানানো উচিত ছিল তোমার। নিহাল এত ভালো একটা ছেলে, ওকে রেখে তুমি আরেক জায়গায় বিয়ে দিয়েছিলে কেন তোমার মেয়েকে? তারপর দেখলে তো পরিণাম কি হলো। আমি মানলাম আমি অনেক বড় ভুল করে ফেলেছি, এগুলো নিয়ে আমার প্রচুর আফসোসও আছে। তবে এখন আর আফসোস করি না, কারণ আমার মেয়ে এখন ভালোই সুখে আছে আমার নিজের বোনের কাছে। হ্যাঁ, আমি জানি আমার মেয়ে ওখানে অনেক বেশি ভালো আছে, আর এটা ভেবে আমারও অনেক শান্তি লাগে। ছোটবেলা থেকেই আপা ওকে নিজের মেয়ের মতো আদর করে। বিপদে ভাই বোনরাই ভাই বোনের কাজে আসে, এটাই তার প্রমাণ। লিজা নিহালের থেকে সিনিয়র। আসলে লিজার বিয়ে হয়েছিল ভিডিও কলে। ছেলে দেশের বাহিরে থাকতো, কিন্তু ছেলে তাকে রেখে অন্য কাউকে বিয়ে করে ফেলে, হঠাৎ করে কাউকে না জানিয়ে। এটার কারণে লিজার অনেক কিছু সহ্য করতে হয়। তার বাবা মা আর কোনো উপায় না দেখে তার আবার বিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয়। কেননা তাহলে লিজার আরও 2টা বোন আছে, তাদের বিয়ে হবে না। লিজা কোনোভাবেই বিয়ের জন্য আর রাজি হতে চায় না, কেননা তার মনে ভয় ঢুকে গিয়েছিল। কিন্তু তার কিছুই করার ছিল না। পরিবারের দিকে তাকিয়ে তার সবকিছু মানতেই হয়। বাসার বড় মেয়ে বলে কথা। লিজার বাবা নিজের ছোট বোনকে বলে সে নিজের ছেলের জন্য লিজাকে নিজের ছেলে বউ বানিয়ে নিয়ে যায়, কেননা লিজা অনেক ভালো একটা মেয়ে। আর এই বিয়ে বা ডিভোর্স লিজার কোনো দোষ নেই, এটা সবাই জানে। লিজার আপন ফুফাতো ভাইয়ের সাথেই তার বিয়ে হয়েছে, প্রায় 6-7 মাস হবে, কিন্তু তাদের মধ্যে সেরকম কোনো সম্পর্কই গড়ে ওঠেনি, কেননা নিহাল কোনো কিছুর জন্য প্রস্তুত ছিল না। কিন্তু লিজা নাছর বান্দা, তার সাথে কেন বারবার এগুলো হবে, এটা ভাবতে ভাবতেই নিহালের উপর নিজে থেকে হক দেখাচ্ছে। নিজের আদর নিজেই আবদার করে নিচ্ছে। এত মানুষের এত কথা লিজার ভালো লাগে না। বিয়ের এত মাস হয়ে গিয়েছে, তারপরেও লিজার বাচ্চা হচ্ছে না, এটা নিয়েও মানুষের খুব মাথা ব্যথা। তাই লিজা জিদ করেছে এবার বাচ্চা নিয়েই ছাড়বে। লিজা সকাল সকাল ঘুম থেকে উঠে ফ্রেশ হতে গিয়েছে। নিহাল শুয়ে আছে। লিজাকে দেখে নিহাল বলল, কি ব্যাপার ম্যাডাম, আপনার গোসল এতক্ষণে শেষ হলো? কখন থেকে আমি অপেক্ষা করছি। কিসের জন্য অপেক্ষা করছো? তুমি কি ভুলে যাও আমি সকাল সকাল অফিসে যাই? এখনো অনেক সময় বাকি আছে। এখন গিয়ে আমি তোমার জন্য নাস্তা বানাতে বানাতে তুমি ফ্রেশ হয়ে নাও। কালকে রাতে আমার সাথে যেগুলো করেছো সেগুলোর জন্য কি তোমার কোনো অনুশোচনা হচ্ছে না? কিসের জন্য অনুশোচনা হবে আজব? কেন ভুলে গিয়েছো নাকি?
কালকে রাতে আমার সাথে কি করেছিলে? এত সুন্দর মুহূর্ত কেউ কখনো ভুলে নাকি? আর এখানে অনুশোচনার কি আছে? যেটা করেছি নিজের স্বামীর সাথেই তো করেছি। তাহলে কালকের কোনো বিষয় নিয়ে তোমার কোনো আফসোস নেই, তাই তো? কোনো আফসোস আছে নাকি নেই সেটা আমি এখনই দেখাচ্ছি। লিজা নিহালের একদম কাছে চলে গেল, নিহালকে টান দিয়ে একেবারে নিজের কাছে নিয়ে নিল। তারপর কিস করতে থাকলো। নিহাল তাকে সরিয়ে দিল। আহা, এখন ছাড়ো, আমার অফিসের জন্য লেট হয়ে যাবে। আমার নিজেকে ছেলে ছেলে মনে হচ্ছে, কেননা ছেলেরা যেগুলো আগ বাড়িয়ে করে সেগুলো আমি করছি তোমার সাথে। অদ্ভুত। আসলেই তুমি একটা অদ্ভুত। একটু রোম্যান্স করেছি তাই একটু অদ্ভুত হয়ে গেলাম। রোম্যান্সের জন্য বলিনি। তাহলে কিসের জন্য বলেছো? এত কিছু তোমার জানতে হবে না, আমার দেরি হয়ে যাচ্ছে, সামনে থেকে সরে যাও। শুধুমাত্র তোমার অফিসের জন্য দেরি হচ্ছে এই জন্যই আমি তোমাকে ছেড়ে দিলাম, না হলে যে আরো কি কি করতাম। হ্যাঁ, আমার মা, আমি জানি তুমি আমার সাথে কি কি করতে পারো, এর জন্যই তো পালাচ্ছি। তোমার মুখ থেকে মা শুনতে চাইনি, আমার বাচ্চার মুখ থেকে মা শোনার জন্যই আমি এত কিছু করছি। কি কি বললে তুমি আবার বলো দেখি, শুনতে পারি নাই। লিজা কোনো কথা না বলে সরে গেল নিহালের সামনে থেকে। তারপর আয়নার সামনে চলে গেল চুল মুছতে মুছতে। নিহালের কেন জানি লিজাকে আজকে অন্যরকম লাগছে। নিহাল এক পলকে তাকিয়েছে মুগ্ধভাবে লিজার দিকে। এটা এতদিনে হয়নি। লিজাকে কতবার এরকম অবস্থায় দেখেছে তার হিসাব নেই, কিন্তু এরকম অনুভূতি আগে তো হয়নি। নিহাল বুঝতে পারছে না আসলে তার সাথে কালকে রাত থেকে হচ্ছেটা কি। লিজা চুলগুলো মুছে রুম থেকে বের হয়ে গেল নাস্তা বানাবে এর জন্য। আমি সবসময় তোকে বলি এত সকাল সকাল উঠে নাস্তা বানানোর কোনো প্রয়োজন নেই, আমি তো আছি নাকি। ও ফুপ্পি, তুমি কিন্তু আমাকে এইভাবে অলস বানিয়ে ফেলছো, সারাদিন শুধু বসিয়ে রাখো। আমার আদরের ভাইজি, আবার আমার একমাত্র ছেলের বউ, আদর তো করবই, আর এই আদর তুই বুঝিস না। আজকে নিহালের একটু লেট হয়ে যাবে, আমি নাস্তা বানিয়ে দিচ্ছি তাড়াতাড়ি করে। আরে তুই চিন্তা করিস না, আমি তো আগেই নাস্তা বানিয়ে ফেলেছি, তুই আর ঠাড়া খেয়ে। একসাথে সবাই নাস্তা করতে বসলো। নিহালও চলে এলো। লিজাকে ওর ফুপি একটু বেশি আদর করে। এগুলো দেখে নিহাল আর ওর বোন নীলা আবার একটু জ্বলে, যদিও তারা মাঝে মাঝে খুব মজা নেয় এগুলো নিয়ে। এ বাসার সব আদর শুধু ভাবির জন্য, তাই না মা? আর আমরা তো পর। আরে নীলা, এগুলো নিয়ে আর তুই কোনো কথা বলিস না, তাহলে আবার দুইজন আমাদের সাথে গায়ে পড়ে ঝগড়া লেগে যাবে। ইস, তোমাদের দুজনের খুব জ্বলে আমাদের দুজনের এরকম ভালোবাসা দেখে, তাই না? এর জন্যই কিছু বললেই বলো গায়ের উপর পড়ে ঝগড়া করি। আমি আমার জীবনের প্রথম দেখলাম শাশুড়ি বউয়ের এমন মিল, মনে হয় মা মেয়ে। লিজা তো আমার মেয়ে, ওর মতো এত ভদ্র সুশীল তোরা কি হতে পারবি নাকি? ওর ব্যবহারের কারণেই আমি ওকে এত বেশি আদর করি, এগুলো তোরা বুঝবি না। ও, লিজা আর ভদ্র? হ্যাঁ, মজা নাও নাকি তুমি আমার সাথে? অবশ্যই আমি ভদ্র। কতটা যে ভদ্র সেটা তো আমি ভালো করেই জানি, তাই না? লিজা একটু লজ্জা পেয়ে যায় নিহালের এমন কথাতে। লিজা আর কিছুই বলে না। নিহাল মিটি মিটি হাসে আর নাস্তা কমপ্লিট করে। তারপর অফিসের উদ্দেশ্যে রওনা দিবে। ঠিক তখনই লিজা তাকে পেছন থেকে ডাক দেয়। এই শোনো, তোমার সাথে আমার কথা আছে। বলো, তোমার কি কিছু লাগবে বাহির থেকে, যেটা আমি আসার সময় নিয়ে আসবো? না, আমার কোনো কিছু লাগবে না, তবে তুমি খাবারের টেবিলে এরকম করে কথা বললে কেন? আমি আবার কোনোভাবে কথা বললাম? যেটা সত্যি সেটাই তো বলেছি। সবাই তো জানে তুমি কতটা ভদ্র, কিন্তু আমার সাথে কতটা অভদ্রতা দেখাও সেটা তো শুধু আমি জানি। রোম্যান্স করলে কি কেউ কখনো অভদ্র হয়ে যায় নাকি? ওই রকম কিছুই মনে করো। ঠিক আছে, আজকে রাতে আমি তোমাকে দেখাবো অভদ্র কাকে বলে এবং কয় প্রকার ও কি কি। শুধু বাসায় আসো আজকে। আমাকে ভয় দেখাচ্ছ নাকি? ভয় দেখাবো কেন? আজব তো। ঠিক আছে, রাতেরটা রাতে দেখা যাবে, এখন আমি গেলাম। আসলে নিহালের এরকম খুবই ভালো লাগছে। লিজা এরকম একটা মেয়ে সে আগে বুঝতেই পারেনি। হুট করে এমন রোমান্টিক হয়ে যাবে লিজা এটাও বুঝতে পারেনি নিহাল। যদিও নেহার বিয়ের জন্য রাজি ছিল না প্রথম প্রথম, কিন্তু বিয়ের পর আস্তে আস্তে লিজার কিছু জিনিসে সে মুগ্ধ হয়ে যায়, প্রেমে পড়তে বাধ্য হয়। কিন্তু বাসর রাতে নেহাল লিজাকে বলে দিয়েছিল সে কখনোই লিজাকে নিজের করে আগলে রাখতে পারবে না, কেননা সে সবসময় তাকে বোনের মতোই দেখেছে। কিন্তু হুট করে প্রেমে পড়ে যাবে এটা বুঝতে পারেনি। যখন প্রেমে পড়ে গিয়েছে লজ্জায় আর লিজাকে কোনো কিছু বলতে পারেনি। কিন্তু এখন লিজা নিজে থেকে সবকিছু করছে, যেটা নিহালকে আরো মুগ্ধ করে দিচ্ছে। ভাবি, অনেকদিন হয়েছে মামার বাড়ি যায় না, তুমি কবে যাবে? চলো না একদিন ঘুরে আসি।
আমিও ভাবছি ঘুরে আসব। নিহালের অফিস ছুটি হলেই আমরা একসাথে যাব, ঠিক আছে? নিহাল ভাইকে সাথে নিলে মারিয়া তো নিহাল ভাইয়ের উপরে এসে পড়ে থাকে। এগুলো কি তোমার দেখতে ভালো লাগে নাকি? আরে তেমন ভাবে কেন নিচ্ছ? ওর শালি লাগে, বোন লাগে, এরকম একটু মজা তো করবেই, স্বাভাবিক। ভাবি, তুমি এত ইনোসেন্ট কেন? তুমি কোনো কিছু কেন বুঝতে পারো না? আরে এগুলো নিয়ে বেশি মাথা ঘামিও না তো। আসলে মারিয়া লিজার আরেক চাচাতো বোন। মারিয়া ছোট থেকে নিহালকে খুব পছন্দ করত, কিন্তু হুট করে লিজার সাথে বিয়ে হয়ে যাবে এগুলো সে কল্পনা করতে পারেনি। এটা সে মেনে নিতে পারে না এখনো। তাই নিহাল আসলেই নিহালের সাথে সারাদিন গল্প করে বেড়ায়। লিজা এটা অনেকবার টের পেয়েছে, কিন্তু কি আর করার, নিজের বোনকে তো আর কিছু বলা যায় না। সম্পর্ক নষ্ট হবে এগুলো ভেবেই আর কিছু বলা হয় না। মারিয়া কয়েকদিন পরপরই এই বাসায় চলে আসে থাকার জন্য, যেটা নীলা একদম পছন্দ করে না। কিন্তু কি আর করার, লিজারও খুব খারাপ লাগে। কিন্তু নিহাল এগুলো কোনো কিছুই বুঝতে পারেনি এখনো পর্যন্ত। যদি বুঝতে পারতো তাহলে হয়তো আগেই সাবধান সমাধান বের করে ফেলতো এগুলোর। মারিয়া তার বান্ধবী প্রিয়ার সাথে কথা বলছে কলেজে। যতগুলো স্যার পড়া দিবে সবগুলো একটু নোট করে রেখে দিস। আমি ফুপির বাসায় ঘুরতে যাব, এসে নিয়ে যাব। আমি কিছুই বুঝি না, এই 2 দিন পর পর তোর ফুপ্পির বাসায় কি? আমার ছোটবেলার ক্রাশকে বেশি দিন না দেখে থাকতে পারি না, এই জন্যই তো ছুটে ছুটে চলে যাই। কার কথা বলছিস তুই? আর কার কথা বলবো? নিহালের কথা বলছি। তুই কি পাগল হয়ে গিয়েছিস নাকি? লিজা আপুর সাথে তো ভাইয়ার বিয়ে হয়ে গেছে, এখন পছন্দ করলে হবে নাকি? সেটা আমার দেখার বিষয় না কার সাথে কার বিয়ে হয়েছে। লিজা আপুকে এমন কোনো ছেলে নাই এই এলাকার যারা বিয়ে করতে চায় নাই, কিন্তু লিজা আপুর সাথে যে ঘটনাটা ঘটে গিয়েছে ওটা একেবারেই ঠিক হয় নাই। সবকিছু কাটিয়ে উঠে লিজা আপু আবার সবকিছু শুরু করেছে, আর তুই এরকম কথা বলছিস নিজের বোনের জামাইকে নিয়ে? আমি তোর সাথে সব কথা শেয়ার করি কি তোর জ্ঞান শোনার জন্য নাকি? আমি তোকে জ্ঞান দিতে যাব কেন? আমি তোকে বলছি শুধু, সবকিছু জেনে বুঝে ভুল করলে তো হবে না। লিজা আপুর মা বাবা তার ডিভোর্সি মেয়েকে এত সুন্দর একটা ছেলের ঘাড়ে বসিয়ে দিয়েছে জোর করে। কে বলেছে তোকে এসব উল্টাপাল্টা কথা? আরে আমি কি আর ছোট বাচ্চা নাকি? সবকিছু দেখে বুঝে যায়। আমি জানি নিহাল এখনো লিজাকে মেনে নেয় নাই, কেউ না বুঝুক এটুকু আমি ঠিকই বুঝতে পেরেছি। কোন ছেলে বাপ মেনে নিবে তুই বল? কেন মেনে নিবে না? লিজাপুর মধ্যে কি কোনো কমতি আছে নাকি? আজব। লিজা একটা ডিভোর্সি মেয়ে, আর নিহাল তো হ্যান্ডসাম আনম্যারিড ছিল। এত স্মার্ট একটা ছেলে এরকম মেয়েকে কি কখনো মেনে নিবে নাকি? যেটাই হোক, তারপরও তোর উচিত না নিহাল ভাইয়ের পিছনে এভাবে পড়ে থাকা। উফ, এসব কথা আর আমার একেবারেই ভালো লাগছে না, গেলাম আমি। নিহালের আজকে অফিসে একেবারেই মন বসছে না। বসে বসে শুধু কালকে রাতের কথাগুলোই কল্পনা করছে আর মিটে মিটে হাসছে। সে লিজাকে প্রচুর মিস করছে, লিজার খুনসুটিগুলো মিস করছে। কখন যে অফিস টাইম শেষ হবে বারবার ঘড়ির দিকে তাকাচ্ছে। নিহালকে এরকম অবস্থায় দেখে তার খুব কাছের এক বন্ধু মাহির জিজ্ঞাসা করলো, কি ব্যাপার, কখন থেকে দেখছি ঘড়ির দিকে তাকাচ্ছিস? আজকের বাসায় কোনো কাজ আছে নাকি? এত তাড়াতাড়ি কিসের? এমনিতেই আজকে কাজ করতে ভালো লাগছে না। তোর কাজ করতে ভালো লাগছে না? এ কথা মনে হয় আমি প্রথম শুনলাম। সবসময় কি মানুষের মন মানসিকতা একরকম থাকে নাকি? কাজ করতে ভালো লাগছে না, নাকি আমাদের ভাবির কথা তোর খুব মনে পড়ছে? মিটি মিটি হাসছিস। আজকে কোনো কাজেও মনোযোগ নেই, সব কিছুই কিন্তু আমার বুঝি। ঠিক বুঝেছিস তুই, আসলে ওকে আমি মিস করছি। ঠিক আছে, তাহলে তুই বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দে, আমি বাকি কাজটা একাই সেরে নিতে পারবো। এতগুলো কাজ তুই একা করতে পারবি শিওর? অবশ্যই পারবো, চিন্তা করিস না। নিহাল যেন হাতে চাঁদ পাওয়ার মতো খুশি হয়ে গেল, কেননা তার আর তর সইছে না বাসায় যাওয়ার জন্য। নিহালের তো মন চাচ্ছে গিয়ে এখনই লিজাকে জড়িয়ে ধরে কতক্ষণ কিস করতে। নিহাল তাড়াহুড়ো করে বের হয়ে গেল, সে বাসায় চলে এলো। নিহাল কখনো এত তাড়াতাড়ি বাসায় আসে না, সবাই সবার রুমে ঘুমিয়ে আছে। দুপুরে লিজাও শুয়ে এসে ফোন চালাচ্ছে। এই সময় নিহালকে আসতে দেখে সে ভীষণ অবাক হলো। কি ব্যাপার, আজকে এত তাড়াতাড়ি সবকিছু ঠিক আছে তো? আজকে অফিসে কাজ তাড়াতাড়ি শেষ, তাই চলে এলাম। অফিসের কাজ তাড়াতাড়ি শেষ নাকি অন্য কিছু? অন্য কিছু কি হবে আজব? লিজা খাট থেকে উঠে আস্তে আস্তে নিহালের একদম কাছে চলে গেল। তারপর শয়তানি একটা বাঁকা হাসি দিয়ে বলল, তাহলে এভাবে ঘামছো কেন?
মাত্রই বাহির থেকে এলাম, ঘামবই তো। ঠিক আছে, তুমি ফ্রেশ হয়ে আসো, আমি খাবার বেড়ে দিই। ওকে। নিহাল ফ্রেশ হয়ে খেতে বসে গেল। তার পাশে লিজা চুপচাপ বসে আছে। দুজনেই কোনো কথা বলছে না, কিন্তু নিহাল কথা বলতে চাচ্ছে লিজার সাথে। তাই নিহাল তখন বলল, আজকে তো আমার তাড়াতাড়ি অফিস ছুটি দিয়েছে, বিয়ের পর কোথাও আমি তোমাকে ঘুরতে নিয়ে যেতে পারিনি। চলো আজকে আমরা ঘুরতে যাই। লিজা এটা কখনোই আশা করেনি। এমন কথা নিহাল তাকে কখনো বলবে এগুলো কল্পনার বাহিরে। আসলে নিহাল তাকে বিয়ের পর তেমন কিছুই বলেনি। নিহালের মা অনেকবার নিহালকে বলেছিল লিজাকে নিয়ে ঘুরতে, কিন্তু নিহাল সবসময় কাজের বাহানা দিত। লিজা আর কোনো কিছু না ভেবেই সাথে সাথে উত্তর দিল, ঠিক আছে, তাহলে আমি বিকেলে রেডি হয়ে থাকবো। ঠিক আছে। নিহাল একটু শুয়ে থেকে রেস্ট নিচ্ছে আর ফোন চালাচ্ছে। লিজা খুব এক্সাইটেড, আজকে সে ঘুরতে যাবে নিহালের সাথে। তাই লিজা আলমারির সব শাড়ি নামিয়ে ফেলেছে, কোনটা রেখে কোনটা পরবে, কোনটা বানাবে এগুলোই একটার পর একটা আয়নাতে দেখছে। নিহাল এগুলো সব কিছু খেয়াল করছে। তুমি দেখি পুরো বাসা মাথায় তুলে নিলে তোমার কাপড় চোপড় দিয়ে। বুঝতে পারছি না আমি কোনটা পরবো, তুমি একটু হেল্প করো না আমাকে। এই যে শাড়িটা পরতে পারো, এটা তোমাকে ভীষণ মানাবে। লিজা আরো খুশি হয়ে যায় নিহাল তাকে শাড়ি চয়েস করে দিয়েছে এর জন্য। লিজা রেডি হচ্ছে আয়নার সামনে। নিহাল এক পলকেই তার দিকে তাকিয়ে আছে মুগ্ধভাবে। এটা লিজা খেয়াল করেছে। তুমি যদি এইভাবে আমার দিকে হা করে তাকিয়ে থাকো তাহলে আমি রেডি হব কিভাবে? নিহাল একটু লজ্জা পেয়ে যায়, মাথাটা নিচু করে ফেলে, তারপর বলে, কই, আমি তোমার দিকে তাকিয়ে আছি, আমি তো শুধু দেখলাম তুমি তৈরি হচ্ছ কিনা। এখন শুয়ে না থেকে এখানে এসে আমাকে সাহায্য করো শাড়ি পরতে। কি বলছো এসব? আমি পারি নাকি? আমি কিভাবে হেল্প করব? আরে আসো তো, আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে কি করতে হবে। লিজা নিহালকে দেখিয়ে দেখিয়ে দিচ্ছে, আর নিহাল ঠিক ওভাবেই নিজাকে হেল্প করলো শাড়ি পরতে। দুজনই খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেল। তারা দুজন বের হবে, ঠিক তখনই নিহালের মা তাদের দেখে জিজ্ঞাসা করলো অবাক হয়ে, কি ব্যাপার, কোথায় যাচ্ছিস তোরা এভাবে তৈরি হয়ে? আজকে অফিসে কাজ তাড়াতাড়ি শেষ, তাই ভাবলাম ওকে নিয়ে একটু ঘুরে আসি। খুব ভালো করেছিস, এত করে আমি তোকে বললাম ওকে নিয়ে একটু ঘুরে আসতে, তুই তো কখনোই বের হইতি না। আমার কিন্তু ভীষণ ভালো লাগছে তোদের দুজনকে এভাবে দেখে। কয়েকদিন পর পরই তোদের এভাবে ঘোরা উচিত, মাত্রই বিয়ে হয়েছে আর তোরা না করে বাসায় থাকিস সব। ঠিক আছে। লিজা, কি অপরূপ সুন্দর লাগছে আজকে তোকে, কারো নজর না লাগো। আর এই শাড়িটা কিন্তু ভীষণ মানিয়েছে তোর গায়ের রঙের সাথে। নিহাল বলল এটা পরতে, তাই পরলাম। সত্যি কি মানিয়েছে আমাকে? হ্যাঁ, অনেক সুন্দর লাগছে, ভালো মতো দেখে শুনে যাস। নিহালের মা ভীষণ খুশি হয়ে গেল। তার ছেলে এবং ছেলে বউ ঘুরতে বের হচ্ছে বিয়ের অনেক দিন পর। এর জন্য সে সবসময় দোয়া করত যাতে ওদের দুজনের মধ্যে সবকিছু সবসময় ঠিক থাকে। কেননা কোন পরিস্থিতিতে গিয়ে বিয়েটা হয়েছে এটা তো সবাই জানে। লিজা নিহালকে বলেই দিয়েছে আজকে তারা রিক্সা দিয়ে ঘুরবে, আর নিহাল তার আবদার বাকি রাখেনি। আজকে নিহাল ভেবে নিয়েছে আজকে যা কিছু হবে সবকিছু লিজার মন মতো হবে। মা, ভাবিকে কোথাও দেখছি না যে, ভাবি কোথায়? তোর বাড়ি নাকি আজকে তাড়াতাড়ি কাজ শেষ, এর জন্য ওরা ঘুরতে বের হয়েছে। বাহ, বিয়ের এতদিন পরে তাহলে ভাইয়ের মনে চাইলো ভাবিকে নিয়ে ঘুরতে বের হওয়ার কথা। কি আর করার, ওর তো সময়ই হচ্ছিল না, অফিসে এত কাজ, কি আর করবে আমার ছেলেটা। ওইগুলো সব তোমার ছেলের বাহানা ছিল। হ্যাঁ, এটা একটু হলেও আমি বুঝতাম, তুই তো জানিসই ওদের বিয়েটা হুট করেই হয়ে গিয়েছে, দুইজনের মানিয়ে নিতে একটু তো সমস্যা হবে। এর জন্য কোনো কিছু নিয়ে আর আমি জোর করি নাই, কিন্তু এখন ওদের মধ্যে সবকিছু ঠিকঠাক দেখে আমার ভালো লাগছে। কে বলেছে মানিয়ে নিতে কষ্ট হবে? আমি তো সব সময় দেখছি ভাবি আর ভাইয়া খুনসুটি করে মজা করে হাসি খুশি থাকে সব সময়। সবসময় এরকম হাসি খুশি থাকলেই তো ভালো। আমার ভাইটা খুব কষ্ট পেয়েছে, আমি আর চাই না কখনো আমার ভাই কোনো কিছুতেই কষ্ট পাক। লিজা ভালো থাকলেই আমার ভাইও সবসময় ভালো থাকবে। লিজা ঠিকভাবে শাড়ি পরে হাঁটাচলা করতে পারছে না, অনেক সমস্যা হচ্ছে। এগুলো দেখে নিহাল একটু রাগ করে। এত বড় হয়ে গিয়েছো, এখন পর্যন্ত একটা শাড়ি সামলাতে পারো না? আগে কখনো শাড়ি পরে বের হওয়া হয়নি তো, তাই এরকম হচ্ছে। তাহলে শাড়ি পরে বের হওয়ার দরকারটা কি ছিল? অবশ্যই দরকার ছিল, প্রথমবার আমি তোমার সাথে বের হয়েছি, আমি কি এমনি এমনি বের হয়ে যেতাম নাকি? উফ, তুমি আর তোমার জিদ, এখন যে হাঁটতে পারছো না এটা কি? একে তো শাড়ি নিয়ে আমি হাঁটতে পারছি না, কষ্ট হচ্ছে,
তার উপর তুমি আমার সাথে রাগ দেখাচ্ছ এই রাস্তার মধ্যে। তাহলে আর কি করব আমি? বলো তো, এই রাস্তার মধ্যে তো আমি পারছি না তোমাকে কোলে নিয়ে হাঁটতে। কেন, রাস্তার সবার সামনে কোলে নিতে লজ্জা লাগে নাকি? নিহাল আর কিছু না বলে পুরো এতগুলো মানুষের সামনে লিজাকে কোলে তুলে নেয়। সবাই তো তাদের দিকে তাকিয়ে আছে। লিজা তো লজ্জায় শেষ হয়ে যাচ্ছে। কি করছো? তুমি তো ভেবেছিলে আমি তোমাকে কোলে নিতে পারবো না এতগুলো মানুষের সামনে। এখন দেখলে তো যে আমি পারবো কি পারবো না। উফ, নামাও। সবাই কিভাবে তাকিয়ে আছে, কি ভাববে সবাই? সবাই কি ভাববে সেটা দিয়ে আমার কি কাজ? আমার বউ আমি কোলে নিয়েছি, তাতে কার কি আসে যায়? এখনই নামাও বলছি। নিহাল খুব জোরে একটা হাসি দিয়ে লিজাকে নামিয়ে দিল। লিজা নিজের শাড়ি ঠিক করে নিল। অনেক ঘুরেছি, এবার বাসায় চলো, ক্লান্ত লাগছে খুব। আরে কি বলছো, একটু আগেই না আসলাম আমরা। তাহলে চলো আমরা কোথাও গিয়ে বসি, আমি আর হাঁটতে পারছি না। ওকে। কোনো এক নদীর তীরে কোনায় গিয়ে তারা দুজন বসে বাদাম খাচ্ছে আর বসে বসে আড্ডা দিচ্ছে। দুজনের অনেক অজানা কথাই দুজন আজকে জানতে পারছে, মন খুলে কথা বলছে। এদিক দিয়ে মারিয়া তার ফুপির বাসায় চলে আসে। নিহালের মা ওকে দেখে ভীষণ খুশি হয়ে যায়। তুই আসবি, আমাকে আগে বলবি না? তাহলে আমি কিছু না কিছু রান্না করে রাখতাম তোর পছন্দের। আরে ফুপি, সারপ্রাইজ দিলাম। আমি কিন্তু ভীষণ খুশি হয়েছি তোকে দেখে। কিন্তু এই সন্ধ্যাবেলায় তুই একা এসেছিস কেন? আমাকে আগে বললে আমি নেহালকে পাঠিয়ে দিতাম তোকে আনার জন্য। আরে রাস্তায় একটু জ্যাম ছিল, এই জন্য দেরি হয়ে গিয়েছে, না হলে অনেক আগেই চলে আসতাম। আবার কলেজে একটা কাজ ছিল, না হলে এসে আমি তোমাদের সাথে দুপুরে খাওয়া দাওয়া করতাম। আচ্ছা ঠিক আছে, তুই এখানে বস, আমি তোর জন্য কিছু নিয়ে আসছি আর নীলাকে ডেকে দিচ্ছি। আরে ফুপি, কিছুই করতে হবে না, তুমি আমার সাথে বসো। আরে তুই 5 মিনিট বস, আমি এখনই আসছি। নিহালের মা চলে গেল। মারিয়া সোফায় বসে আছে। নীলা তাকে দেখে মিষ্টি একটা হাসি দিয়ে তার দিকে এগিয়ে যায়। কি অবস্থা আপু, কেমন আছো? এই তো ভালো, বাসায় আসার পর থেকে আমি একা একা বসে আছি। কোথায় ছিলি তুই? সামনে এক্সাম, তাই একটু পড়ছিলাম। আচ্ছা, লিজা আপু কোথায়? কখন থেকে দেখছি না। আপু তো ঘুরতে বের হয়েছে। কোথায় গিয়েছে আর কার সাথে? আর কার সাথে যাবে, ভাইয়ের সাথে গিয়েছে। ভাইয়ার আজকে তাড়াতাড়ি ছুটি হয়েছে, তাই তারা দুজন ঘুরতে গিয়েছে। লিজা ভাবিকে আজকে যা লাগছে না, শাড়ি পরে গিয়েছে। এর আগে তো আমি কখনো দেখি নাই তাদের ঘুরতে যেতে, আজকে হঠাৎ ঘুরতে গেল যে? কে বলেছে তোমাকে যে তারা ঘুরতে যায় না? তারা সব সময় ঘুরতে যায়, আসলে কাউকে এভাবে বলা হয়ে ওঠে না কখনো। মারিয়া ভেতরে ভেতরে একদম জ্বলে পুড়ে শেষ হয়ে যায়। সে তো ভেবেছিল নিহাল আর লিজার সম্পর্ক ভালো না, কিন্তু ওরা যেই ঘুরতে যায় স্বাভাবিক কাপল এর মতো, এটা তো মারিয়া কখনো বুঝতে পারেনি, কখনো শোনেও নাই। ও আচ্ছা। নীলা আর মারিয়া গল্প করছে। লিজা আর নিহালও চলে এলো। লিজা মারিয়াকে দেখে ভীষণ খুশি হয়ে গেল। তারপর তার কাছে গিয়ে জিজ্ঞাসা করলো, কি ব্যাপার, কখন এসেছিস? এই তো একটু আগে এসেছি। তুই আসবি আমি আগে জানলে বলে দিতাম মিমার লুনাকে নিয়ে আসতে। অনেকদিন হয়ে গিয়েছে, আমার দুটো বোনের সাথে আমার দেখা হয়নি। আমি তো আর বাসায় যাই নাই, হঠাৎ করে কোচিং থেকে প্ল্যান করে চলে এলাম। ফুপির কথা খুব মনে পড়ছিল। ভাবি সমস্যা নেই, আমরা তো যাবো 2 দিন পরে ওই বাসায়। আপু, তুমি শাড়ি পরছো, তোমাকে অনেক সুন্দর লাগছে। আর ভাইয়া শুধু কি বউ নিয়ে খুলে হবে? আমাদের কথা তো ভুলেই গিয়েছো। ঠিক আছে, তাহলে তোরা প্ল্যান কর কোথায় যাবি। আমি তোদের কাল পরশু নিয়ে যাব। অফিস থেকে না হয় একদিন ছুটি নিলাম। সত্যি নাকি? তাহলে তো অনেক মজা হবে। হ্যাঁ সত্যি নিয়ে যাব, এর জন্যই তো বললাম তোদের প্ল্যান করতে। তোরা সবাই আড্ডা দে, আমি এক্ষুনি গিয়ে ফ্রেশ হয়ে আসছি। লিজা রুমে চলে আসে, তার পিছে পিছে নিহালও আসে। লিজা একদম চেহারা লাল করে বসে আছে, রাগ করে কোনো কিছুই চেঞ্জ করছে না। কি ব্যাপার, এভাবে বসে আছো কেন? তুমি ফ্রেশ হয়ে নিচে যাও, ওরা একা একা কথা বলছে, তুমিও যাও। তোমার এত দরদ লাগে, তুমি যাচ্ছ না কেন? হঠাৎ করে তোমার আবার কি হলো? এভাবে রাগ করে বসে আছো কেন? আমি রাগ করব কেন? আর আমি রাগ করার কে? আরে আজব তো, কি হয়েছে বলো না আমাকে। আমাকে নিয়ে ঘুরতে যাওয়ার দরকারটা কি ছিল? মারিয়াকে নিয়ে ঘুরতে যেতে। নিহাল মনে মনে খুব হাসে। সে কখনো ভাবেনি লিজা নিজের বোনের সাথে জেলাস হবে। নিহাল বুঝে যায় লিজা তাকে কতটা বেশি পছন্দ করে, যে নিজের বোনদেরকেই সহ্য করতে পারে না। আজব, ও আমাদের বোন হয়, ওর থেকে জেলাস হচ্ছে। সবকিছু সবসময় জেলাসি হয় না, তুমি সব বুঝতে পারবে না কখনো। তাহলে বুঝাও আমাকে।
যে নিজে বুঝতে পারে না তাকে আর আমি কি বোঝাতে যাব? এই রকম বাচ্চাদের মতো করছো কেন? ও আমার রাগ অভিমান এখন তোমার কাছে বাচ্চাদের মতো লাগছে? না বললে আমি কিভাবে বুঝবো সমস্যাটা কোথায়? সমস্যা না বুঝে সমাধান বের করা যায় নাকি? কিছুই বের করতে হবে না। লিজা ওয়াশরুমে চলে গেল, গিয়ে দরজা অনেক জোরে লাগালো। এতে বোঝাই গেল সে কতটা রাগ করে আছে। নিহাল বসে বসে ভাবছে তার ভুলটা কোথায়, কি করেছে সে। কখন থেকে আমরাই একা একা গল্প করছি ভাইয়া, আর আপু কোথায় চলে গেল? ওরা মাত্রই ঘুরে এসেছে, হয়তো ক্লান্ত, এই জন্য রেস্ট নিচ্ছে। ও হ্যাঁ, সেটাই হতে পারে। এই নে, আমি যতটুকু সম্ভব খুব তাড়াতাড়ি তোর পছন্দের জিনিসগুলো রান্না করেছি। তুই না নুডলস আর পাস্তা খুব পছন্দ করিস? আরে ফুপি, আমি না তোমাকে বললাম ঝামেলা করতে না? আরে এখানে ঝামেলার কিছুই নেই। ভাইয়া, ভাবি চলে এসেছে, ওরা ফ্রেশ হওয়ার জন্য রুমে গিয়েছে। ওরা এত তাড়াতাড়ি চলে এলো? এত তাড়াতাড়ি ঘোরাফেরা শেষ? হুম। নিহাল অনেকক্ষণ যাবৎ লিজার জন্য ওয়েট করছে, কিন্তু লিজা বের হচ্ছে না। ওয়াশরুম থেকে নিহাল অনেক কিছু বলে লিজাকে বের করে। কি সমস্যা? কি লাগিয়ে দিয়েছো? এত চিৎকার চেঁচামেচি করছো কেন? আচ্ছা বলো তো, তোমার হয়েছেটা কি? হুট করে তুমি এভাবে রাগ করে বসে রইলে কেন? আমাদের বিয়ের 7 মাস হয়ে গিয়েছে। আমাকে কখনো ঘুরতে নিয়ে যাওয়ার কথা বললে তুমি সব সময় তোমার কাজের অজুহাত দিতে। আর আজকে একবার মারিয়া বলেছে, তাই ওকে বললে তুমি ছুটি নিবে কাজের থেকে। কই, আমার জন্য তো একদিনও ছুটি নিলে না। এক নিঃশ্বাসে লিজা কথাগুলো বলে রুম থেকে বের হয়ে চলে গেল। নিহাল কোনো কিছু বলার আগেই নিহাল বুঝতে পারলো আসলেই তার ভুল হয়ে গিয়েছে। এটা নিয়ে লিজার কষ্ট পারত কথা, এত মাসে তার জন্য আমি কিছুই করতে পারিনি, কিন্তু মারিয়াকে হুট করে বলে দিলাম বাইরে যাওয়ার কথা। নিহাল এগুলো ভাবতে ভাবতেই নিচে এলো, এসে দেখে লিজা এখানে নেই। তার আর বুঝতে বাকি থাকে না লিজা কোথায়। লিজার একটু মন খারাপ হলেও সে ছাদে চলে যায়, অনেকক্ষণ ছাদে থাকে, তারপর মনটা ভালো হয়ে আসলে এটা ওর একটা অভ্যাস। কি ব্যাপার, তুই একা এলি? লিজা কোথায়? ওর ভালো লাগছে না, এর জন্য ও ছাদে গিয়েছে একটু। আচ্ছা ঠিক আছে, আমি না হয় ছাদে গিয়ে আপুর সাথে একটু থাকি, আপুর ভালো লাগবে। ঠিক আছে। মারিয়া ছাদে গিয়ে দেখে লিজা একা একা দাঁড়িয়ে আছে অন্যদিকে তাকিয়ে। মারিয়া লিজার একটু সামনে গিয়ে বলল, কি ব্যাপার আপু, তোমার কি মন খারাপ নাকি? আমি আসার পর থেকে দেখছি তুমি এরকম চুপচাপ। আরে না, তুই তো জানিসই আমার খারাপ লাগলে একটু ছাদে এসে হাওয়া বাতাস খেলে ভালো লাগে, তাই ছাদে এসেছিলাম। চল এখন নিচে যাই, অনেক দেরি হয়েছে। মারিয়া আর লিজা ছাদ থেকে নেমে এলো, সবাই মিলে ড্রয়িং রুমে বসে আড্ডা দিচ্ছে। লিজা নিহালকে একেবারেই পাত্তা দিচ্ছে না। নিহাল কতবার কথা বলার চেষ্টা করছে সবার সামনে। যাই হোক, সবাই অনেক গল্প করে রাতে খাওয়া দাওয়া করে যে যার রুমে চলে গেল ঘুমানোর জন্য। লিজা অন্যদিকে ঘুরে শুয়ে পড়ল। কালকের ওই চঞ্চল মেয়েটা আজকে এত চুপচাপ কেন বুঝতে পারছি না। ম্যাডাম, আপনার কি এখন পর্যন্ত রাগ কমে নাই? আমি ভীষণ ক্লান্ত, আমাকে একটু ঘুমাতে দাও। কালকে যে তুমি আমাকে ঘুমাতে দাও নাই, তাহলে আজকে সেটার বদলা নেওয়া যাক, কি বলো? নিহাল এটা বলে লিজাকে টান দিয়ে নিজের দিকে ঘুরিয়ে নেয়, তারপর তাকে কিস করতে শুরু করে দেয়। লিজা আর আটকায় না, সে এটাই চায় আসলে দুজনের মধ্যে সবকিছু ঠিক হোক। কতগুলো আদর করে দিয়েছি, ম্যাডামের কি এখনো রাগ কমে নাই? লিজা আর কোনো কথার উত্তর না দিয়ে নিহালকে শক্ত করে জড়িয়ে ধরে বুকে মাথা রাখে। নিহাল আলতো হাতে তার মাথায় হাত বুলিয়ে দেয়। লিজা ঘুমিয়ে গেল। লিজাকে ঘুমন্ত অবস্থায় নিহাল কখন থেকে তাকিয়ে তাকিয়ে দেখছে। যত দেখছে ততই কম কম মনে হচ্ছে। নিহাল খুব আফসোস করছে, কেন আগে লিজার সাথে তাদের সম্পর্কটা আগেই ঠিক করেনি। তাহলে এতদিনে তারা কত কিছু করতে পারত। 7 মাস তো আর কম না। নিহালও এগুলো ভাবতে ভাবতেই ঘুমিয়ে গেল। সকাল সকাল লিজা আর নিহালের মা সবার জন্য নাস্তা বানালো। সবাই একসাথে নাস্তা খেয়ে নিহাল অফিসের উদ্দেশ্যে রওনা হয়ে গেল। নিহাল এই কয়েকদিন নিজের অনেক খেয়াল রেখেছে, ছোট ছোট জিনিস থেকে ধরে বড় বড় জিনিস পর্যন্ত কোনো কিছুরই কমতি রাখেনি। 7 মাসে যা করেনি এই কয়েকদিনে তা পূরণ করে দিয়েছে। বলতে গেলে এগুলো সব কিছুই মারিয়া আবার খেয়াল করেছে। মারিয়া চিন্তা করেছে তারা যেহেতু এত সুখে আছে, তাদের মধ্যে আর ও কেন বাধা হবে। এর জন্য মারিয়া কয়েকদিন থেকে বাসায় চলে গেল, যদিও নিহালের মা বলেছিল কয়েকটা দিন থেকে যাওয়ার কথা। মারিয়া বাসায় আসার পরে লিজার মা বলল, কিরে, হঠাৎ করে না বলে চলে গিয়েছিলি? আমাকে বলে গেলে আমি কিছু একটা বানিয়ে দিতে পারতাম লিজার জন্য আর নিহালের জন্য। আই এম সো সরি চাচি, আমি হঠাৎ করে চলে গিয়েছিলাম কোনো প্ল্যান ছাড়া। তুমি একদম চিন্তা করো না,
আপু বলেছে 2-1 দিনের মধ্যে এ বাসায় আসবে। ও সব সময় এই কথাটাই বলে, কিন্তু আসার আর কোনো নামগন্ধ থাকে না। আমার মেয়েটা যে এই বাসায় কেন আসতে চায় না, আমি সেটাই বুঝতে পারি না। কিভাবে আসতে চাইবে বল? ওই বাসায় তো আর কোনো কিছুর কমতি নাই, অনেক সুখে আছে। নিহাল ভাইরাও আপুকে অনেক যত্ন করে, আদর করে। আমার বোনকে দেখে মনে অনেক শান্তি পেলাম। সব সময় এভাবে হাসি খুশি থাকুক, এটাই চাই। সত্যি ওখানে লিজা এত বেশি ভালো আছে? হ্যাঁ চাচি, তুমি একদম চিন্তা করো না, যা হয়েছে একদম ভালোর জন্যই হয়েছে। আপু অনেক সুখে আছে, যেটা আমি নিজ চোখে দেখে এসেছি। যাক ভালো, তোর কথা দিয়ে একটু স্বস্তি পেলাম। দেখতে দেখতেই কয়েকদিন আরো এভাবে কেটে গেল খুব সুন্দরভাবে। নিহাল অফিস থেকে বাসায় এসে দেখলো লিজা রুমে নেই। তার মা তাকে বলল লিজা ছাদে গিয়েছে। নিহাল ছাদে চলে গেল, সাথে সাথে গিয়ে দেখলো লিজা একা একা দাঁড়িয়ে আছে। আকাশের দিকে তাকিয়ে নিহাল পিছনের দিক দিয়ে জড়িয়ে ধরে লিজাকে। আজকাল তুমি একটু বেশি ছাদে আসো দেখা যায়। মন কি আজকাল বেশি খারাপ থাকে নাকি? তুমি কি নিয়ে এত বেশি মন খারাপ করো আমি তো বুঝতে পারি না। আচ্ছা একটা কথা জিজ্ঞেস করি, যে কথাগুলো আমার মাথার মধ্যে সারাদিন ঘুরে বেড়ায়, কিন্তু আমি তোমাকে জিজ্ঞেস করতে পারি না। কোনো কিছু জিজ্ঞাসা করতে আবার তোমার অনুমতি লাগে নাকি? বলে ফেলো। আমাকে প্রথমে না মেনে নেওয়ার কারণটা কি ছিল? আমি ডিভোর্সি, নাকি আমি তোমার যোগ্য নয়, নাকি অন্য কিছু? নিহাল এসব কথা শুনে একদম হতভম্ব হয়ে যায়। সে এখন কখনো ভাবেই নাই এসব। আসলে কেন সে লিজাকে মেনে নিতে পারেনি, এটা এখন কিভাবে বোঝাবে? বোঝালে হয়তো বুঝবেও না। তুমি তো শুরু থেকেই সবকিছু জানতে। আমি কোনো কিছু ইচ্ছে করে করি নাই। বাসার বড় মেয়ে, সবার পছন্দ মতোই বিয়ে করেছিলাম আমি। আমাকে যেটা যখন বলা হয়েছে আমি সেটাই করেছি। আমি কখনোই আমার পরিবারের বিরুদ্ধে যাইনি। প্রথমবার আমি আমার জীবনে অনেক বড় একটা শাস্তি পেয়েছিলাম। তাহলে বিয়ের পর তুমিও আমাকে সেই শাস্তিটা কেন দিলে 7 মাস? আর আমি নিজে থেকে তোমার সাথে সবকিছু ঠিক করেছি। তুমি কিছুই ঠিক করতে চাও নাই। এমনকি তুমি তো আমার সাথে বাইরে কোথাও যেতে চাও নাই। দেখো আমি তোমাকে সবসময় নিজের বোনের মতোই দেখেছিলাম। আমি ভাবতে পারি নাই আমি বিদেশ থেকে আসার 2 দিনের মাথায় তোমার আর আমার বিয়ে হয়ে যাবে। তোমার সাথে ওইভাবে কখনো আমার কথা হয়নি আগে, তাই সবকিছু মানিয়ে নিতে আমার একটু সমস্যা হয়েছে। আসলেই কি এটা, নাকি মেইন সমস্যা আমার ডিভোর্স? আরে তুমি কি পাগল হয়ে গিয়েছো নাকি? প্রথম আমি সবকিছু নিয়ে অনেক বেশি কনফিউজ ছিলাম, এর থেকে বেশি কিছু না, সত্যি বলছি। আমি তোমাকে সত্যি অনেক ভালোবেসে ফেলেছি। আমাকে তুমি কখনো ছেড়ে যেও না, আমি না হলে ধ্বংস হয়ে যাব। আরে বোকা, আমি তোমাকে ছাড়বো কেন? পাগল নাকি তুমি? আসো আমার বুকে, তোমার ভালো লাগবে। নিহাল লিজাকে শক্ত করে জড়িয়ে ধরল। আমার অনেক ভয় হচ্ছে সবকিছু নিয়ে। কিসের ভয়? না এমনিতেই বলছি। রুমে চলো, না হলে তোমার ঠান্ডা লেগে যাবে। লিজা আর নিহাল শুয়ে আছে। লিজা নিহালের বুকের ওপর শুয়ে আছে। তারা দুজন গল্প করছে। নক না করে রুমে হঠাৎ নীলা চলে আসে। এর জন্য তারা দুজন সরে যায় সাথে সাথে। ও সরি, পারমিশন ছাড়াই ঢুকে গিয়েছি, ভুলে গিয়েছিলাম। আরে কোনো সমস্যা নেই, কি হয়েছে? অনেক রাত হয়ে গিয়েছে, তোমরা তো খেলে না কিছু, এর জন্যই মা তোমাদের খেতে বলেছে। ঠিক আছে। নীলা চলে গেলে লিজা আর নীলয় ফিক করে হেসে ফেলল। নীলার এরকম কর্মকাণ্ড শুধু বয়সে বড় হয়েছে, জ্ঞানটান কিছুই হয়নি এখনো পর্যন্ত। কি ব্যাপার, তুমি এখনো উঠছো না কেন? খাবে না? আজকে আমার একদম খেতে ইচ্ছে করছে না। যদি কেউ খাইয়ে দিত তাহলে খুব ভালো লাগতো। এত ঘুরিয়ে পেঁচিয়ে বলার কি আছে? শুধু শুধু বললেই তো হয় যে তুমি আমার হাতে খেতে চাও। আমার লক্ষ্মী বউটা কি সুন্দর, বলার আগে সবকিছু বুঝে যায়। তোমার বউ যে, এর জন্য। লিজা খাবার এনে নিহালকে খাইয়ে দিচ্ছে। নিহালও তৃপ্তি সহকারে খাচ্ছে। মারিয়া শুধু একা একাই ওই বাসায় গিয়ে থেকে আসে, আমাদের একবারও বলে না কতদিন হয়ে গিয়েছে আপুকে দেখি না। আরে বাবা তুই চিন্তা করিস না, ওই তো তোর বোনকে কল দিয়েছিলাম, বলেছে আসবি। বুঝলাম না, ও আসার অপেক্ষা কেন করতে হবে? তোমরা কি যেতে পারো না? ওইটা তোমাদের ফুপির বাসা। তোমরা সবাই ওই বাসায় গেলে আমার বোনও অনেক খুশি হবে। নিহাল তৈরি হচ্ছে অফিসে যাওয়ার জন্য, যদিও এখন সে নিজের মনের বিরুদ্ধে গিয়ে অফিসে যায়। তার অফিসে যাওয়ার কোনো ইচ্ছে থাকে না, আজকাল শুধু মনে চায় লিজাকে নিয়ে থাকতে। আমি বিকেলে নীলাকে নিয়ে বাসায় যাচ্ছি কয়েকটা দিন থাকার জন্য। কয়েকটা দিন কোথাও না গেলে কি হয় না? আমি তোমাকে ছাড়া থাকবো কিভাবে? মাত্রই তো আমাদের মধ্যে সবকিছু ঠিক হলো, আর এখনই তোমার বাপের বাড়িতে যেতে হবে? আজব, শুধু কি আমার বাপের বাড়ি নাকি? তোমারও তো মামার বাড়ি। তাহলে তুমি আমার সাথে আসো,
সবাই আছে ওখানে, অনেক ভালো লাগবে। ওইখানে সবাই আছে, এটাই তো সমস্যা। মন ভরে আমার বউটার সাথে একটু রোমান্স করতে পারবো না, একটা না একটা ডিস্টার্ব হতেই থাকবে। বাবা, কত চিন্তা তোমার রোম্যান্সের, তাই না? এখন আমি বাবার বাড়ি যাওয়া বন্ধ করে দেব নাকি তোমার রোম্যান্সের জন্য? এতদিন পর আমি তোমাকে কাছে পেয়েছি, একটু তৃপ্তি করে আদর করতে দাও না, পরে তো যেতেই পারবে। ঠিক আছে। আসলে নিহাল যতটা নিজেকে হ্যাপি দেখাচ্ছে ততটা হ্যাপিও না। ভিতরে ভিতরে আফসোস হচ্ছে, যেটাও লিজার সাথে এই 7 মাস করেছে। নিহাল এখন লিজাকে সবসময় নিজের কাছে রাখতে চায়, আগের সব কিছু তাকে ভুলিয়ে দিতে চায়। নিহাল ঠিকই বুঝতে পারে লিজা এত কষ্ট পাওয়ার পরে নিহালও কিভাবে তাকে কষ্টের মধ্যে রেখেছিল। নিহালের ভিতরে সারাদিন এগুলোই চিন্তা করে। অফিসে আসার পর থেকে নিহাল এগুলো চিন্তা করছে। মাহির তাকে দেখে এগিয়ে গিয়ে বলল, কি ব্যাপার, তোর কি হয়েছে? আজকাল কয়েকটা দিন যাবৎ দেখছি কোনো কিছুতে তোর মনোযোগ নেই। আরে আমি কিছু জিনিস নিয়ে আসলে আমি চিন্তিত। কি হয়েছে আমাকে বল। নিহাল সবকিছু মাহিরকে খুলে বলে। মাহির তো রাগে যেতে শেষ। তুই কি পাগল? তুই একটা মেয়ের সাথে এরকম কিভাবে করতে পারলি? জানি না রে। তুই জেনে বুঝে এটা কিভাবে করতে পারলি, তাও 7 মাস? মেয়েটার সাথে আগেই একটা অ্যাক্সিডেন্ট ঘটে গিয়েছে, সেটার জন্য না জানি তার কি কি সহ্য করতে হয়েছে। তার মধ্যে দ্বিতীয়বার বিয়ে, না জানি তার কত বেশি স্বপ্ন ছিল এই বিয়ে নিয়ে। একবার যেহেতু সে স্বপ্ন ভেঙে দিয়েছে, মনের মধ্যে কি পরিমাণ ভয় নিয়ে দ্বিতীয় বিয়ে করছে সেটা তুই ভাবতেও পারবি না। আর তুই তার সাথেই এগুলো করেছিস জেনে বুঝে। এত কিছু তখন আমি বুঝতে পারি নাই রে। যদি এত কিছু বুঝতে পারতাম তাহলে কি আর এরকম করতাম বল? উনি কি পরিমাণ ডিপ্রেশনে টেনশনে ছিল তুই কি বুঝতে পারছিস? আজকে কতটা ছোট মনে করতো সব কিছু নিয়ে। এখন ওকে আমি অনেক আগলে রাখি, যত্ন নেই, কোনো কিছুরই অভাব বুঝতে দেই না, সবসময় ভালোবাসি। এখন তুই তাকে যতই যত্ন আর ভালোবাসা দে, সে কিন্তু এই 7 মাসের জিনিসগুলো তার ভুললে একটুও সময় লাগবে। সব কিছু নিয়ে এত তাড়াহুড়া ঠিক না। যেহেতু তাদের এখন সবকিছু ঠিকঠাক আছে, সবকিছু এভাবেই যেতে দে। যত কম আগের কথা তুলবি ততই তোদের জন্য এখন ভালো। আরও একটা মেয়ে মানুষ দেখবি, তোর যত্ন ও আগের সব কথা ধীরে ধীরে ভুলে যাবে। নিজের উপর অনেক জিদ হয় যখন চিন্তা করি এমন একটা মেয়েকে আমি কষ্ট দিয়েছি। এগুলো নিয়ে তুই আর বাড়াবাড়ি করিস না, তাহলে ভাবি যদি বুঝতে পারে যে তুইও আগের বিষয়গুলো নিয়ে ডিপ্রেশনে, তাহলে তারও বেশি খারাপ লাগবে। তুই এক কাজ করতে পারিস, কিছুদিন ভাবিকে ঢাকার বাইরে থেকে না হয় ঘুরিয়ে নিয়ে আয়, ভালো লাগবে তোদের। ঠিক বলেছিস, ওকে নিয়ে বেশি বেশি ঘোরা উচিত, যাতে ওর মাথা থেকে ওগুলো বের হয়ে যায় তাড়াতাড়ি। আমাদের ভাবি কিন্তু অনেক লক্ষ্মী একটা মেয়ে। দেখ, তুই 7 মাস ওনার সাথে যাই করিস কি না কেন, সে কিন্তু কোনোদিনই কোনো কিছু নিয়ে কোনো প্রতিবাদ করে নাই কারো কাছে, চুপচাপ রয়ে গেছে। ওর এই নীরবতার কষ্টগুলোই তো আমি কখনো বুঝতে পারিনি। মাহির আর নিহাল অনেকক্ষণ কথাবার্তা বলল। নিহাল আজকে একটু তাড়াতাড়ি বাসায় চলে এলো। নিহাল এখন সর্বোচ্চ চেষ্টা করে যত তাড়াতাড়ি সম্ভব বাসায় আসা যায়। এত তাড়াতাড়ি চলে এলে যে? আমার সুন্দরী বউটা ছাড়া আমার মন একেবারেই বসছিল না। আমার লক্ষ্মী বউটা, আসো একটু আদর করব। একটু আদর কেন করবে? বেশি আদর করা যায় না? আরে পাগলি, এটা তো কথার কথা বললাম, আমি তো সবসময় তোমাকে বেশি বেশি আদর করি। নিহাল আজকে লিজাকে নিজের কোলে বসে কিস করতে শুরু করে দিল। নিহালের থামার নামই নেই। আর কত কিস করবে? আমার চেহারা তো একদম লাল বানিয়ে ফেলেছো। কি করব বলো, আমার তো মন ভরে না। হুট করে লিজার মাথা ঘোরাচ্ছে, বমি বমি লাগছে। তার বিছানার মধ্যে বসা থেকে সে উঠে দাঁড়ায়। কি হয়েছে? শরীরটা খারাপ লাগছে। বেশি খারাপ লাগছে? মাথাটা ঘুরছে। কি হলো? হুট করে কি হলো তোমার? লিজা ধপ করে নিজের মুখ নিজেই চেপে ধরে। কি হয়েছে? লিজা নিহালের কোনো কথার উত্তর না দিয়ে দৌড়ে অসমে চলে গেল। নিহালও লিজার পেছন পেছন দৌড়ে গেল। গিয়ে দেখে লিজা বমি করছে। নিহাল লিজাকে গিয়ে শক্ত করে ধরে, লিজার মুখ ধুয়ে দেয় এবং রুমে নিয়ে আসে। তোমার অবস্থা দেখি ভালো না, চলো ডাক্তারের কাছে যাই। না, ডাক্তারের কাছে যেতে হবে না, এমনি ঠিক হয়ে যাব। তোমার মাথা ঘোরাচ্ছে, বমি, তোমার ডাক্তার দেখানো উচিত, চলো আমার সাথে।
আচ্ছা ঠিক আছে চলো। নেহাল অতি দ্রুত লিজাকে নিয়ে হাসপাতালে চলে গেল। নেহাল লিজার অনেক কেয়ার করে, লিজার কিছু হলে তারই বেশি খারাপ লাগে। তাই লিজা অসুস্থ জেনে তাকে দ্রুত হাসপাতালে নিয়ে গেল নেহাল। ডাক্তার নেহালকে গুড নিউজ দিয়ে দিল, লিজা প্রেগনেন্ট। এইটা শুনে তো নেহাল ভীষণ খুশি হয়ে গিয়েছে। নেহাল লিজাকে নিজের কাছে নিয়ে কপালে চুমু দিয়ে বলল, আমি অনেক খুশি। আমার তো মন চাচ্ছে এই খবরটা আমি পুরো পৃথিবীতে জানিয়ে দেই যে আমি বাবা হতে যাচ্ছি। লিজা ভীষণ লজ্জা পেয়ে গেল। তারপরে তারা বাসায় চলে এলো। নেহালের মা ওদের যেতে দেখেছিল খুব তাড়াহুড়ো করে, তাই কোনো কিছু তখন জিজ্ঞাসা করতে পারেনি। নেহালের মা তাদের কাছে গিয়ে জিজ্ঞাসা করলো, কি হয়েছে? হঠাৎ করে এত তাড়াহুড়ো করে তোরা কোথায় গিয়েছিলে? কিছুই তো আমাদের বলে গেলি না। হঠাৎ করে লিজা অনেক বেশি অসুস্থ হয়ে গিয়েছিল, এর জন্য কোনো কিছু বলার আর সুযোগ পাই নাই। সবকিছু ঠিকঠাক আছে তো? হঠাৎ করে এত বেশি অসুস্থ হলো কি করে? ওকে না আমি দেখলাম দুপুরেও ঠিক আছে। বাজারে সব মিষ্টি আজকে বাসায় আনাও, নতুন সদস্য আসছে আমাদের বাসায়। কি? আমি সত্যি ফুপি হতে যাচ্ছি? সত্যি? এটা তো আমি বিশ্বাসই করতে পারছি না। আমি তো ভীষণ খুশি। সারাদিন এখন আমার বোরিং লাগবে না। একটা বাচ্চা হলে সারাদিন ওকে নিয়ে কেটে যাবে। এত বড় একটা খুশি সংবাদ আমি তাড়াতাড়ি বাইবাবিকে এখনই কল দিয়ে জানাচ্ছি। ওই বাসার সবাই জানলে অনেক খুশি হয়ে যাবে। নেহালের মা কল দিলে সবাইকে বলার পর ওই বাসার সবাই শুনে ভীষণ খুশি হয়ে যায়। আমার আর তর সইছে না। আমি এখনই আমার মেয়ের কাছে যেতে চাই। চলো আমরা সবাই একসাথে যাই, তাহলে আপু অনেক খুশি হবে। সবাইকে একসাথে দেখে সারপ্রাইজ দেওয়া যাক একটা। ইস, আমি যদি আরো 2-1 দিন থেকে আসতাম তাহলে নিজেই ওখানে থেকে গুড নিউজটা শুনতে পারতাম। মিস করে ফেললাম। তাহলে সবাই চলো আমরা একসাথেই যাই, কি বলো? ভাবি, আমি বলছিলাম না আমাদের লিজার সাথে যা হয়েছে ভালোর জন্যই হয়েছে। প্রেগনেন্ট হয়ে গিয়েছে, কয়েকদিন পর ওর কোলে ফুটফুটে একটা সন্তান থাকবে। আমি এটা চাই লিজা সবসময় সুখে থাকুক। আপনারা যদি আমাকে আমার খারাপ সময় সহায়তা না করতেন, হয়তো আমি আর আমার মেয়ে অনেকটাই ভেঙে পড়তাম। আপনি আর আপা আমাদের সঙ্গ দিয়েছেন, কখনো আমাদের ভেঙে পড়তে দেননি। এর জন্য আমি আসলেই কৃতজ্ঞ। আরে ভাবি, কি যে বলেন না, এখন অনেক কথা হয়েছে। সবাই মিলে তাড়াতাড়ি রওনা দিয়ে দিই, না হলে দেরি হয়ে যাবে আবার। নেহালের বাসায় তো ঈদ লেগে গেছে, সবাই ভীষণ খুশি। লিজাকে ঘিরে সবাই বসে আছে আর আড্ডা দিচ্ছে। তোর বাবা তো একটা কাজের জন্য অনেকদিন যাবৎ ঢাকার বাইরে রয়েছে, হয়তো আজকে বা কালকে ফিরবে। উনি বাসায় এসে এত বড় একটা খবর পায়, তাহলে অনেক খুশি হবে। বাবাই সবচেয়ে বেশি খুশি হবে, দেখে নিও। আর আজকে যদি বাবা বাসায় থাকতো তাহলে তো এখন পর্যন্ত পুরো বাজারের মিষ্টি আমাদের বাসায় থাকতো। আমাদের বাসা পুরো বিয়ে বাড়ি বানিয়ে ফেলতো এতক্ষণে। কোনো আত্মীয় স্বজন আর বাদ রাখতো না দাওয়াত দেওয়ার। অনেক তো কথা হলো, এবার রুমে চলো, একটু রেস্ট নিবে। এভাবে বসে থাকাটা তোমার জন্য আসলে ঠিক না। এখন পর্যন্ত একদিনও হয় নাই, দেখলে মা, আমার ভাইয়া অনেক দায়িত্ববান হয়ে গিয়েছে। লিজা রুমে আসতে চায়নি, কিন্তু নেহাল জোর করে নিয়ে এসেছে তাকে। রুমে নিয়ে এসে শুয়ে রেখেছে শুধু শুধু। লিজা নিজেই আড্ডা দিতে ভালো লাগছিল, কিন্তু কি আর করেন, নেহালের ওপর দিয়ে তো আর যাওয়া যায় না। নেহাল তো রীতিমতো লিজাকে পাগল বানিয়ে ফেলেছে। কোনটা রেখে কোনটা আনবে, কোনটা লাগবে না লাগবে। মাত্র একদিন এখনই বিছানা থেকে নিচে পা রাখতে দিচ্ছে না। কি ব্যাপার বুঝলাম না, তুমি দেখি একদিন আমার মাথাটা নষ্ট করে দিচ্ছ। সরি বউ, আমার কোনো কিছুতে কি তোমার খারাপ লেগেছে? কোনটাই খারাপ লেগেছে আমাকে বলো, আমি আর ওইটা নেক্সট টাইম করব না। এই যে তুমি আমাকে শোয়া থেকে উঠে বসতে দিচ্ছ না, কোনো কাজ করতে দিচ্ছ না, শুয়ে শুয়ে রেখেছো, এভাবে কি আমার ভালো লাগে? আরে এখন আর তুমি একা না, তোমার সাথে আরেকটা প্রাণ জড়িয়ে আছে। নিজের সাথে সাথে তারও খেয়াল রাখতে হবে। এটা কি তুমি বুঝো না, বাচ্চা নাকি? আচ্ছা বাবা, আচ্ছা, আর লেকচার দিতে হবে না, বুঝেছি। এখন থেকে খাবার নিয়ে অবহেলা করলে কিন্তু হবে না। তোমার এখন ঠিক টাইম মতো খেতে হবে, বুঝলে তো? আর একদম আমার চোখের আড়াল হওয়া যাবে না। আমি চাই তুমি সবসময় আমার চোখের সামনে থাকো। আমি তোমার যত্ন নিতে চাই। ঠিক আছে। লিজার অনেক ভালো লাগছে, নিজেকে ভাগ্যবতীর থেকে আরো বেশি ভাগ্যবতী মনে হচ্ছে।
নিহালের থেকে এত যত্ন পাবে বা নিহাল তাকে এত বেশি যত্ন করবে এগুলো লিজা সে তো কল্পনাতেও ভাবেনি। নিহাল তাকে যত্নের কোনো ত্রুটি রাখছে না। আর বাসার সবাই এত বেশি খুশি, এর জন্য লিজারও ভীষণ ভালো লাগছে সবার খুশি দেখে। লিজার খুব শখ ছিল তার বাচ্চা হবে, আর সেভাবেই সবকিছুই পূরণ হচ্ছে। লিজা নিজের খুশি কাউকে বলে বোঝাতে পারবে না। একটু পরে লিজার ফ্যামিলি থেকে সবাই চলে এলো লিজার পুরো পরিবারকে দেখে। নিহালের মা ভীষণ খুশি হয়ে গেল। আমি অনেক খুশি হয়েছি যে তোমরা সবাই চলে এসেছো। ভাবছিলাম কালকে তোমাদের আসতে বলবো, কিন্তু যেহেতু খুশির সংবাদটা আজকেই পেয়েছি, আজকে সবাই একসাথে হলাম, খুব ভালো হলো। তোমাদের দেখে তো লিজা পাগলই হয়ে যাবে খুশিতে। আমি গিয়ে ভাবিকে এখনই ডেকে নিয়ে আসি। হ্যাঁ, তাড়াতাড়ি গিয়ে ডেকে নিয়ে আয়, তারপর সবাই মিলে আড্ডা দিব। লিজাকে ডাকতে চলে গেল নীলা। আর এদিক দিয়ে বাসার মধ্যে তো পুরো বিয়ে বাড়ি লেগে গিয়েছে। এতগুলো মানুষ সবাই কথা বলছে। ভাবি এখনই আসো, দেখো কারা এসেছে। নিহাল আর লিজা নিচে গিয়ে দেখে নিজের পরিবারের সবাই হাজির। লিজা তো ভীষণ খুশি হয়ে গিয়েছে। মা, বোন, চাচি, বাবা সবাইকে একসাথে পেয়ে নিহালও ভীষণ খুশি হয়ে গিয়েছে। সবাই কথা বলছে। মা, শরীরটা কি তোমার ভালো লাগছে? সবকিছু ঠিক আছে তো? এখন থেকে কিন্তু তোমার নিজের অনেক খেয়াল রাখতে হবে। তোমরা সবাই তো নতুন সদস্যর জন্য এত পাগল হয়ে গিয়েছো যে এখন আমার কথা সবাই ভুলেই যাও। আরে পাগল, তোকে কেন ভুলতে যাব? আমার তো বিশ্বাসই হচ্ছে না আমি খালামণি হয়ে যাব। আপু, তুমি কিন্তু কালকে আমাদের সঙ্গে গিয়ে ওই পাশে গিয়ে কয়েকটা দিন থেকে আসবে প্লিজ। একদম না লিজা, কোথাও যাবে না। ও এখন সব সময় নিজের রুমে থাকবে, ভালো থাকবে। এত দৌড়াদৌড়ি এখন ওর জন্য ঠিক না। এখন কি আমার ঘর বন্দি থাকবো নাকি? এখন থেকেই দেখি কড়া নজরদারি রাখা হচ্ছে আমার মেয়ের ওপর। নিহাল কত বড় হয়ে গিয়েছে, আমার মেয়ের এত খেয়াল রাখে, আমি তো ভাবতেই পারিনি। আর বলো না মামি, এরকম জামাই পাওয়া তো ভাগ্যের ব্যাপার। কচু, ভাগ্যের ব্যাপার। রুমে সারাদিন বসিয়ে রাখবে, এগুলো কি কোনো ভাগ্য নাকি? এত বড় হয়ে গিয়েছিস কিন্তু এখনো বাচ্চাদের মতো আচরণ। সবাই মিলে অনেক কথাবার্তা বলো, হাসাহাসি করলো। সবার সাথে গল্প করতে লিজার খুব ভালো লাগছিল। আসলে অনেকদিন পরে সবাই একসাথে হয়েছে, এর জন্য। লিজা, অনেকক্ষণ হয়ে গিয়েছে, এবার রুমে চলো। তোমার একটু রেস্ট করা উচিত। আর একটু থাকি না, সবাই আছে, অনেকদিন পরে একসাথে হয়েছি। না, একেবারেই না, অনেকক্ষণ হয়ে গিয়েছে, চলো এবার। কি ব্যাপার, মেয়েটা এখানে বসে সবার সাথে কথাবার্তা বলছে, তুই এমন করছিস কেন? পরে যাবি না। লিজাকে অনেকবার বলার পরও লিজা নিহালের সাথে রুমে যায়নি। তাই নিহাল জেদ করে এখান থেকে উঠে চলে গিয়েছে। লিজা ওইদিকে পাত্তা না দিয়ে সবার সাথে বসে গল্প করলো। তারপর রুমে গেল অনেকক্ষণ পর। কি ব্যাপার, তুমি হঠাৎ করে ওখান থেকে চলে এলে যে? চলে আসবো না তো আর করব? একটা কথাও তুমি আমার শোনো না। আমি তোমাকে বলেছিলাম তোমার রেস্ট নেওয়া উচিত। বাহ, তুমি দেখি আমার রাগও করতে পারো। কেন, আমি কি রোবট নাকি? আমার কি কোনো ফিলিংস নাই? মাঝে মাঝে আমার কাছে তো তোমাকে রোবটের মতোই লাগে। কেন, আমাকে রোবট লাগার কারণটা কি? অনেক কারণ আছে, কোনটা রেখে কোনটা বলবো? শুরু থেকে শুরু করো, আমার সবই জানতে হবে। অনেক কারণ আছে, এগুলো বলা যাবে না। আচ্ছা ঠিক আছে, না বললে নাই। কোনো কিছু নিয়ে আমি তোমাকে জোর করব না। তুমি আবারও আমার সাথে রাগ করলে? এইভাবে রাগ করে থাকলে কিন্তু আমাদের বাচ্চাও রাগ করবে তোমার সাথে। হয়েছে হয়েছে, এখন আর আমার দুর্বলতা নিয়ে তোমার খেলতে হবে না, বাচ্চার দোহাই দিতে হবে না। আসো আমার কাছে একটু আদর করি। দেখলে তো, আমার কাছে একটা ম্যাজিক আছে। তুমি কখনোই আমার সাথে 2 মিনিটের বেশি রাগ করে থাকতে পারো না। নিঃসন্দেহে আমার কাছে আমার রাগের চেয়ে তুমি বেশি ইম্পর্টেন্ট। এর জন্য আমি বেশিক্ষণ রাগ দেখাই না। অযথা রাগ দেখিয়ে লাভ আছে নাকি? সময় অপচয় শুধু শুধু। তোমার মতো করে যদি সবাই ভাবতো তাহলে আর কারোরই অশান্তি হতো না জীবনে। এখন যার যার জীবন বা যার যার চিন্তা ভাবনা, এটা নিয়ে আমি আর কিছুই বলতে চাচ্ছি না। সবাই রাতে এখানে খাওয়া দাওয়া করবে। ঠিক তখনই নিহালের বাবা চলে এলো বাসায়। এতগুলো মেহমান দেখে সে তো ভীষণ খুশি হয়ে গেল। এতদিন পর ঢাকার বাইরের থেকে এসেই বাসার সবাইকে দেখে আমি কিন্তু ভীষণ খুশি হয়েছি। এটা আমার জন্য এক প্রকারের সারপ্রাইজ বলা যায়। সারপ্রাইজ তো তুমি দিলে, আমরা তো আজকে জানতামই না যে তুমি আসবে। কালকে আসার কথা, কিন্তু আমার আর বাসা ছাড়া ভালো লাগছিল না, তাই আমি আজকেই চলে এলাম। তোমার জন্য তো আরো বড় সারপ্রাইজ ওয়েট করেছে, তুমি যেটা চিন্তাও করতে পারবে না। সেটা আবার কি?
তুমি খুব শীঘ্রই দাদা হতে যাচ্ছ। আমাদের বাসায় নতুন সদস্য আসছে। নিহালের বাবা তো ভীষণ খুশি হয়ে যায়, লিজাকে বকশিসও দেয়। খুশি হয়ে তারপরে সবাই খেতে বসে পড়ে। তখনই নিহালের বাবা বলে, ভালো হয়েছে সবাই একসাথে। এমনি তো সবার সাথে একটা বিষয়ে আমার কথা ছিল। সবকিছু ঠিক আছে তো? হঠাৎ করে সবার সাথে আবার তোমার কি কথা? সব কিছুই ঠিক আছে, অতটা চিন্তা কেন করছো? আগে আমার পুরো কথাটা শুনে নাও। বলো। আমার খুব কাছের একটা বন্ধু ও নীলাকে দেখে পছন্দ করেছে। ওরা এসে নীলাকে আন্টি পরিয়ে রেখে যেতে চায়। এই কথাটা শুনে সবাই একটু খুশি হয়ে যায়, কিন্তু নীলার গলায় খাবার আটকে যায়। কি হলো, হঠাৎ করে পানি খাও তাড়াতাড়ি। কি রে নীলা, ছোট বোন হয়ে বড় বোনের আগে দেখি তোর বিয়ে হয়ে যাবে। তোমার কি মনে হয় না বিয়ের জন্য এখনো আমাদের মেয়ে ছোট? ও এখন কলেজে পড়ে আর পাত্র খুব ভালো ফ্যামিলির। আমি এই সম্পর্ক হাতছাড়া করতে চাচ্ছি না। বাবা দেখো কোনোভাবে কোনটা ভালো হয়। আমিও ছেলের খোঁজ খবর নিবনি। আমার একমাত্র বোন, আমি যার তার কাছে তো আর তুলে দিব না। সবাই খাওয়া দাওয়া করে যার যার রুমে চলে গেল ঘুমানোর জন্য। তারপরের দিন সকাল সকালই সব মেহমান চলে গেল। যদিও নিহালের মা অনেকবার বলেছিল সবাইকে থাকার কথা, কিন্তু কেউ আর থাকেনি। আর নিহালও অফিসে চলে গিয়েছে। লিজা কালকে থেকে খেয়াল করছেন নীলার মনটা একটু খারাপ খারাপ। যখন থেকে বিয়ের কথা উঠেছে তখন থেকে নীলা একেবারে চুপচাপ হয়ে গিয়েছে। কিন্তু লিজা কালকে কোনো কিছুই জিজ্ঞাসা করতে পারেনি। এ বাসায় এতগুলো মেহমান ছিল, তাই লিজা নীলার রুমে গিয়ে দেখে নীলা বসে আছে। আমি কালকে থেকে খেয়াল করছি তুমি একেবারেই চুপচাপ হয়ে গিয়েছো। কিছু কি হয়েছে নীলা? কই ভাবি, কি হবে? আমার সাথে একেবারেই মিথ্যা কথা বলবে না, সত্যি করে বলো কি হয়েছে। নীলা সাথে সাথে অনেক জোরে জোরে কান্না করতে শুরু করে দেয়, লিজাকে জড়িয়ে ধরে। ভাবি, আমি একটা ভুল করে ফেলেছি। আমাকে বাবা এত তাড়াতাড়ি বিয়ে দিয়ে দিবে আমি তো এটা কল্পনাতেও ভাবিনি। আসলে আমি একজনকে পছন্দ করি, তার সাথে আমার অনেক দিনের সম্পর্ক। নীলা, তুমি কি পাগল হয়ে গিয়েছো? তোমার ভাই আর বাবা জানলে তো মেরেই ফেলবে। আমি ওকে অনেক বেশি ভালোবেসে ফেলেছি ভাবি, প্লিজ আমাকে সাহায্য করো। আমি আমার ভালোবাসাকে নিজের করে পেতে চাই। এগুলো আবেগ, মাথা থেকে এইসব আবেগ ছেড়ে ফেলো, বুঝলে? তুমি একটা বার ওই ছেলের সাথে দেখা করো, তুমি দেখবে ও ছেলে হিসেবে অনেক ভালো। প্লিজ একটা বার দেখা করে দেখো না, তোমারও ভালো লাগবে। একবার দেখা করলে ক্ষতি কই ভাবি, প্লিজ। লিজাকে নীলা রাজি করিয়ে ফেলে। লিজা কথা দিয়েছে কালকে দেখা করতে যাবে ওই ছেলেটার সাথে একটা রেস্টুরেন্টে। তোমার ভাইয়া জানি এইসবে কিছুই জানে না, তাহলে তোমাকে আর আমাকে দুজনকেই মেরে ফেলবে। ঠিক আছে। নিহাল সবসময় বাসায় আসার সময় টুকিটাকি কোনো খাবারের জিনিস নিয়ে আসতো লিজার জন্য আর নীলার জন্য, কিন্তু আজকে নিহালের একটু অন্য কিছু করতে ইচ্ছে করছে। তাই নিহাল বেলি ফুল, গোলাপ ফুল, কিছু চকলেট নিয়ে বাসায় গেলে রুমে ঢুকে হাত পেছনে নিয়ে ফুলগুলো লুকিয়ে এনেছে। চোখ বন্ধ করো। কেন, কি এনেছো পেছনে লুকিয়ে? আরে বাবা, সারপ্রাইজ, চোখ বন্ধ করো, তারপর তো দেখতেই পারবে। লিজা চোখটা বন্ধ করে ফেলে। তারপর নিহাল আলতো হাতে তার মাথায় ফুলটা সুন্দর করে গুজে দেয়। তারপর লিজা চোখ খুলে অনেক খুশি হয়ে যায়, কারণ বেলি ফুল তার ভীষণ পছন্দ। আবার এক গুচ্ছ গোলাপ পেয়ে আরো খুশি হয়ে যায়। এই খুশির তো কোনো ঠিক ঠিকানাই থাকে না। খুশিতে কতগুলো চুমুজে দিয়েছে নিহালকে, সেটার কোনো হিসাব নেই। তুমি তো আমাকে একদম খুশি করে দিয়েছো, আমি অনেক খুশি হয়েছি। সত্যি তুমি অনেক খুশি হয়েছো? অনেক। পরের দিন সবকিছু ঠিকঠাক থাকলে লিজা আর নীলা বয়ফ্রেন্ডের সাথে একটা রেস্টুরেন্টে দেখা করতে যায়। ছেলে নাম হৃদয়। সেখানে গিয়ে লিজা বুঝতে পারে ছেলে আসলে ভালো বংশের এবং ছেলেও খুব ভালো। ওদিক দিয়ে নিহালের ফ্রেন্ড নিহালকে জোর করে ওই রেস্টুরেন্টে নিয়ে যায় তার একটা কাজ আছে বলে। আর নিহালের চোখ হঠাৎ করে একটা টেবিলে আটকে যায়। সেখানে লিজা আর নীলা একটা ছেলের সাথে বসে আছে এবং এটা দেখে তার মাথা একদম গরম হয়ে যায়। সাথে সাথে সে টেবিলের সামনে গিয়ে জিজ্ঞাসা করে, তোমরা দুজন এখানে কি করছো? লিজা আর নীলা নিহালকে এখানে দেখে ভূত দেখার মতো হয়ে চমকে গিয়েছে। একেবারে তারা তো এটা কল্পনা করে নাই এখানে নিহাল চলে আসবে। তারা দুজনেই ভয় এখন কোনো কথাই বলতে পারছে না। নিহাল আবারও ধমক দিয়ে জিজ্ঞাসা করলো। লিজা কাঁপতে কাঁপতে বলে, এমনিতে আমি নীলার ফ্রেন্ডের সাথে দেখা করতে এসেছি। এই ছেলেকে দেখে তো মনে হয় না এই ছেলে নীলার ক্লাসমেট।
এই ছেলেকে আমাকে সব কথা সত্যি করে বলো। আসলে ভাইয়া, আপনি মাথা ঠান্ডা করে আমাদের সাথে বসেন, আমরা আপনাকে সব কিছু বুঝিয়ে বলছি। এই ছেলেকে আমাকে সব কথা সত্যি করে বলো। এই ছেলে, আমি আমার বাসার মানুষের সাথে কথা বলছি, এর মধ্যে তুমি কোনো কথা বলবে না। একটু আস্তে কথা বলো, এদিকে সবাই তাকিয়ে আছে। এই মুহূর্তে আমার সাথে বাসায় চলো তোমরা দুইজন। যা বলবো বাসায় গিয়ে বলবো, চুপচাপ চলো। লিজা নীলা কোনো রকম নিহালের সাথে বাসায় আসে। বাসায় আসার পরও তো নিহাল পুরো বাসা মাথায় তুলে ফেলেছে চিৎকার চেঁচামেচি করে। কি হয়েছে? এরকম চিৎকার চেঁচামেচি করছিস কেন? সেইটা তুমি তোমার বৌমা এবং তোমার মেয়েকে জিজ্ঞাসা করো যে আমি চিৎকার চেঁচামেচি কেন করছি। কি ব্যাপার? ওরা তো একটু আগেই বলে গেল শপিং এ যাবে। ভাইয়া, তুমি ভাবির সাথে কোনো চিৎকার চেঁচামেচি করো না। আমি ভাবিকে জোর করেই নিয়ে গিয়েছিলাম। ওই ছেলেকে আমি পছন্দ করি তাই। কি বললি আবার বল, শুনতে পাই নাই আমি। এইভাবে রিয়েক্ট কেন করছো? ও ওই ছেলেকে পছন্দ করে তাই আমি দেখতে গিয়েছিলাম ছেলেটা কেমন। ও একটা ছেলেকে পছন্দ করে আর তুমি ওর সাথে ঢ্যাং ঢ্যাং করে চলে গেলে ওই ছেলেকে দেখার জন্য। কেন আমাদের বাসার কি কোনো মান সম্মান নেই? আমাদের বাসার মান সম্মান কি তুমি একদম ডুবিয়ে দিবে? এখানে মান সম্মানের কি আছে? আমরা শুধু দেখাই করতে গিয়েছিলাম রেস্টুরেন্টে। ও আমার বোন, ওর কোনটা ভালো কোনটা খারাপ এটা আমিই বুঝবো। তোমাকে পাইতারি করে ওখানে যেতে বলছে কে? ও কি শুধু তোমারই বোন? আমার কি কিছুই হয় না? নিহাল, তুই কিন্তু এখন একটু চুপ থাক। তুই কিন্তু এখন বেশি বেশি বলে ফেলছিস। লিজামা, তুই কোনো কষ্ট পাস না, তুই রুমে যা। না, তোমার ছেলে তো প্রমাণ করেই দিল যে আমি এই পরিবারের কোনো সদস্যই না। নীলা আমার কিছুই হয় না। নীলার জন্য কোনো সিদ্ধান্তই আমি নিতে পারবো না। আমার অনুমতি ছাড়া তুমি সেখানে গেলে কেন? দেখলে তো কিভাবে চিৎকার চেঁচামেচি করছো। ঠিক এই কারণেই আমি তোমাকে কথা বলতে চাই না। আমি কি তোমার হাতের পুতুল নাকি? তুমি যখন যেটা বলবে আমি সেটাই করে বেড়াবো। হয়েছে তো, অনেক হয়েছে, এবার দুজনে একটু থাম। নীলা, তুই লিজারকে ওর রুমে দিয়ে যা। নিহাল, তুই আমার সাথে আয়। আমার এখানে আর ভালো লাগছে না, আমি বাসায় যাব। যাওয়ার আগে ভেবেচিন্তে যাইও। তুমি যদি বাসা থেকে পা বাহিরে রাখো তাহলে কিন্তু আমি আর তোমাকে আনবো না। নিহাল, তুই কিন্তু বাড়াবাড়ি করছিস, অনেকগুলো কথা বলে ফেলেছিস। আর এগুলো কোন ধরনের কথা বলছিস? এতক্ষণ আমি তোকে কিছুই বলিনি, তাই বলে কি তুই যা ইচ্ছা তাই বলবি? এটা কি তোর বাসা নাকি যে সিদ্ধান্ত তুই নিবি কে আসবে কে যাবে? এত বড় কথা তুমি আমাকে বলতে পারলে নিহাল? যেটা আমি বলেছি সেটা মাথায় রেখো বলে দিলাম। আর মা, তুমি নীলাকে ঠিক করো, না হলে ওকে ঠিক করতে আমার একদিনও সময় লাগবে না। নিহাল বাসা থেকে রাগ করে বের হয়ে চলে গেল। নিহালের মুখ থেকে এতগুলো কথা শুনে লিজা ইতিমধ্যে কান্না করে দিয়েছে। এত তিতা কথাগুলো কিভাবে নিহাল তাকে বলতে পারলো? সামান্য একটু ঝগড়া হলেও মেয়েরা তো বাপের বাড়ি যায়, এটা একেবারেই স্বাভাবিক। তাই বলে কি এত বড় কথা বলবে? ভাবি, আমি সরি। আমার জন্য তোমার এতগুলো কথা শুনতে হলো। আমি যদি বুঝতাম এত কিছু হয়ে যাবে তাহলে আমি তোমাকে জোর করতাম না। আমাদেরও ভুল হয়েছে। মেয়েকে বিয়ে দেওয়ার আগে মেয়ে রাজি আছে কিনা বা অন্য কোথাও কোনো পছন্দ আছে কিনা জিজ্ঞেস করা উচিত ছিল। আজকে তোর বাবা আসলে আমি কথা বলবো। তুই আমাদের সবাইকে আগে বললেই পারতিস, আমরা তো তোকে কিছু বলতাম। আমি কি জানতাম নাকি এত কিছু হয়ে যাবে? তাহলে তো বাবা আমাকে মেরেই ফেলবে। সেটা কি করার আগে মনে ছিল না যে তোর বাবা তোকে মেরে ফেলবে? এখন তো করেই ফেলেছিস। আমি তোর বাবাকে কেমনি কি বলবো সেটাই বুঝতে পারছি না। ফুপি, আমি বাসায় যাব, আমার ভালো লাগছে না। নিহাল যা বলেছে রাগের মাথায় বলেছে, আর বোকার মতো তুইও বাসায় চলে যাচ্ছিস। এগুলো তো কোনো কিছুর সমাধান না। নিহাল আসলে দেখবি একাই সবকিছু ঠিক হয়ে গিয়েছে। ও তোর সাথে রাগ করে থাকতেই পারে না। প্লিজ ফুপি, তুমি আমাকে আর আটকেও না। আমার এখানে একদম দম বন্ধ হয়ে আসছে, আমাকে যেতে দাও। লিজাকে কেউ কোনো কথা বলে আর আটকাতে পারল না। লিজা চলে এলো বাসায়। একা একাই এসে কারোর সাথে কোনো কথা না বলে নিজের রুমে গিয়ে দরজা লাগিয়ে দিয়েছে। সবাই অনেক ডাকাডাকি করেছে কিন্তু লিজা কোনো পাত্তা দেয়নি। লিজার মা সাথে সাথেই নিহালের মাকে কল দেয়, তারপর সব কিছু জানতে পারে। তোমার মেয়ের সাথে নিহালের ঝগড়া হয়েছে, তাই চলে এসেছি। আর এসে আমাদের সাথে কোনো কথাও বলছে না। আরে এরকম তো হতেই পারে সংসারে। ওকে কিছুক্ষণ একা থাকতে দাও, দেখবে একটু পরে ঠিক হয়ে গিয়েছে। লিজা রাতে খাওয়া দাওয়া করবে না, কিন্তু ওর মা অনেক জোর করে ওকে খাইয়ে দিল, কেননা এখন তো না খেয়ে থাকলে হবে না। জামাই বউয়ের ভিতরে এরকম টুকটাক ঝগড়া হয়, আর যেখানে ভালোবাসা বেশি সেখানে একটু ঝগড়া হবেই। এটাই তো স্বাভাবিক। তুই রাগ করে এসেছিস,
এটা নিয়ে আমাদের কোনো সমস্যা নেই। তুই কি ভুলে যাস নাকি যে এখন তুই একা না, তোর সাথে আরেকজন আছে? মা আমাকে আর কিছু বইলো না তো, আমাকে কিছুক্ষণ একা থাকতে দাও। লিজার মা আর কথা বাড়ালো না, চলে গেল রুম থেকে। নিহাল রাতে বাসে এসে দেখে লিজা সত্যি সত্যি চলে গিয়েছে। নিহাল প্রথমে একটু রাগ করে, কিন্তু রাত যতই গভীর হয় সে তাকে মিস করতে শুরু করে দেয় এবং লিজার ভুল বুঝতে পারে। তার আর তোর সইছে না, কখন লিজার কাছে চলে যাবে। এত রাতে তোর যাওয়া যাবে না। সারা রাত নিহাল ঘুমায়নি, এদিক ওদিক করেছে। সকাল সকাল নিহাল লিজাদের বাসায় পৌঁছে গিয়েছে। লিজার রুমে গিয়ে দেখে লিজা ঘুমিয়ে আছে। নিহাল দরজা লাগিয়ে দিয়ে লিজাকে পেছন থেকে জড়িয়ে ধরে শুয়ে পড়ে। তুমি কিভাবে পারলে আমাকে একা ফেলে রেখে চলে আসতে? হ্যাঁ, লিজা কোনো কথার উত্তর না দিয়ে চুপচাপ শুয়ে আছে। নিহাল লিজাকে অনেক জোর করে নিজের দিকে ঘুরিয়ে নিল, তারপরে বুকের মধ্যে শক্ত করে জড়িয়ে ধরে বলল, আমি অনেক সরি। আমি রাগের মাথায় উল্টাপাল্টা অনেক কথা তোমাকে বলে ফেলেছি। তুমি বলেছিলে তোমার কাছে তোমার রাগের চেয়ে আমি বেশি ইম্পর্ট্যান্ট। আমি যে কতটা গুরুত্বপূর্ণ সেটা তো কালকেই দেখা হয়ে গিয়েছে। তুমি যেটা যেভাবে বলবে এখন থেকে সেটা ওইভাবেই হবে। তারপর তুমি আমার সাথে রাগ করে থেকো না, আমি একদম থাকতে পারবো না। আমি কয়েকটা দিন এই বাসায় থাকতে চাই। ঠিক আছে, তাহলে আমিও থাকবো তোমার সাথে। আমাকে শুধু একদিন থাকতে দাও, আমি চলে আসব। এমনিতেই কালকে তুমি আমাকে অনেকগুলো কথা শুনিয়েছো, সেগুলো ভোলার জন্য আমার কয়েকদিন সময় লাগবে, কারণ আমি তোমার থেকে এইসব কোনো কথাই আশা করি না। কিভাবে মাপ চাইলে তুমি আমাকে মাফ করে দিবে বলো তো? আমি বললাম তো 2-1 দিন থাকতে দাও, ঠিক হয়ে যাবে। নেহাল আর কোনো কিছু বলে না, কিন্তু লিজাকে অনেকক্ষণ জড়িয়ে ধরে শুয়ে থাকে। নেহালের বাবা কালকে রাতে অনেক ক্লান্ত ছিল, তাই তেমন একটা কোনো কথা বলেনি, ঘুমিয়ে পড়েছিল। কি ব্যাপার, লিজাকে দেখছি না যে? ও কি বাসায় গিয়েছে নাকি? নেহালের মা শুরু থেকেই তাকে সব কথা খুলে বলে। তারপর নেহালের বাবা বলে, আমার আগে নীলাকে জিজ্ঞেস করা উচিত ছিল ওর কোনো পছন্দ আছে কিনা। আজকালকার মেয়েদের পছন্দ থাকতেই পারে, এটা একদমই স্বাভাবিক। আমি আমার মেয়ের বিরুদ্ধে কখনোই যাব না, আমার একমাত্র মেয়ে বলে কথা। তুমি নীলাকে বলো ওই ছেলের ফ্যামিলি নিয়ে বাসায় আসতে, তারপর দেখি ছেলে কেমন, ছেলের পরিবার কেমন, তারপর বাকিটা দেখা যাবে। আমি ভেবেছিলাম তুমি অনেক রাগ করবে, কিন্তু তুমি তো কিছুই বললে না, সবকিছু কত সহজভাবে বলে দিলে। সব কিছুর আগে আমার মেয়ের খুশি, তারপর সব কিছু। ওর যেখানে খুশি হবে আমি সেখানেই দিব, এতে কোনো সন্দেহ নেই। না মান সম্মান দিয়ে আমি দুয়ে পানি খাবো নাকি? দেখতে দেখতে হৃদয় ফ্যামিলি থেকে সবাই আসে। দুই ফ্যামিলিকে অনেক ভালো লাগে যায়। বিয়ের কথা প্রায় ফাইনাল হয়ে যায়। লিজাও এ বাসায় চলে এসেছে। তারা কিছুটা কমেছে, তবে পুরোপুরি কমেনি। লীলাকে পরীক্ষার পরে তুলে নেবে, আপাতত কাবিন করিয়ে রেখেছেন। দেখতে দেখতে লিজার ডেলিভারি ডেটও চলে আসে। হঠাৎ করে লিজা অসুস্থ হলে তাকে হসপিটালে ভর্তি করানো হয়। বাসার সবাই ভীষণ চিন্তিত, বিশেষ করে নিহালের অবস্থা তো একেবারেই খারাপ। ভাইয়া তুমি কিন্তু একেবারেই চিন্তা করো না, ভাবি একেবারেই সুস্থভাবে ফিরে আসবে। ভিতরে গিয়ে কি একটু দেখা যাবে না ওর অবস্থাটা এখন কেমন? একটু পরেই বাচ্চা হয়ে যায় সুস্থ মতো, কিন্তু লিজা একটু অসুস্থ হয়ে পড়ে। তাকে দেখতে ছুটতে চলে যায় নিহাল। লিজার কাছে গিয়ে কপালে চুমু দিয়ে বলল, তুমি ঠিক আছো তো? আমাদের বাচ্চা কেমন আছে? হ্যাঁ, একদম ভালো আছে, তুমি চিন্তা করো না। সবকিছু কাটিয়ে উঠে তারা বাসায় ফিরে আসে। লিজা এখন একটু সুস্থ। নিহাল লিজাকে বুকে নিয়ে বলল, আমি না তোমাকে অনেক ভালোবাসি লিজা, যেটা তুমি কল্পনাও করতে পারবে না। আমিও তোমাকে অনেক ভালোবাসি আমার বাচ্চার বাবা। সমাপ্ত।